স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আগামী অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে ১,১৬,৭৩১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের ৫.৭%। এছাড়া বাড়ানো হয়েছে বয়স্ক, বিধবা, স্বামীর নির্যাতনের শিকার নারী, অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের ভাতার পরিমাণ। দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে কর্মসূচিতে আনা হয়েছে কাটছাঁট। সেই সাথে স্বচ্ছতা আনতে নেওয়া হয়েছে নানা কর্ম পরিকল্পনাও। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকা প্রকৃত জনগোষ্ঠী বেশিরভাগ সময়ই পান না সরকারি সহায়তার অর্থ। এ অভিযোগ বহু বছরের। বুকে না পাওয়ার চাপা কষ্ট নিয়েই দিনাতিপাত করেন তারা। প্রান্তিক এবং ঝুঁকিগ্রস্ত এই মানুষগুলোর জীবনমান উন্নয়নে বাজেটে সুবিধাভোগী এবং মাথাপিছু বরাদ্দ ২ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। পেনশন ছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য আগামী অর্থ বছরে বরাদ্দের পরিমাণ দাঁড়াবে ৯১,২৯৭ কোটি টাকা। পেনশন ব্যতীত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য ২০২৫-২৬ অর্থ বছরের বরাদ্দের পরিমাণ দাঁড়াবে ৯১,২৯৭ কোটি টাকা। বয়স্ক ভাতার মাসিক হার ৬০০ থেকে ৬৫০ টাকা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর মাসিক ভাতা ৫৫০ টাকা থেকে ৬৫০, প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৮৫০ থেকে ৯০০ টাকায় এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় মাসিক ভাতা ৮০০ থেকে ৮৫০ টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতা ৬৫০ টাকায় উন্নীত করার প্রস্তাবও করেছেন অর্থ উপদেষ্টা। ভাতার পরিমাণ শুধু বাড়লেই হবে না, এর সুষ্ঠু বন্টন নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। বাংলাদেশে সোশ্যাল প্রোটেকশনে যারা অন্তর্ভুক্ত এদের অনেকেই গরিব না। প্রথমে ওদেরকে বাদ দেন, যারা প্রকৃত গরিব তাদেরকে আনেন, তাহলে সেটা পভার্টি রিডাকশনের ক্ষেত্রে বড় রোল প্লে করবে। একই সাথে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির উপরও জোর দেন তারা। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন অর্থবছরে স্বাস্থ্য খাতে ৪১,৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বিদায়ী অর্থ বছরের তুলনায় ৫০০ কোটি টাকা বেশি। এই বরাদ্দ মোট বাজেটের প্রায় ৫.৩০%। ২০২৪-২৫ অর্থ বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৪১,৪০৭ কোটি টাকা। স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণে সোমবার জাতির উদ্দেশ্যে উপস্থাপিত বাজেটে অর্থ উপদেষ্টা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রেখেছেন ৪১,৯০৮ কোটি টাকা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বরাদ্দকৃত বাজেট বিশ্লেষণে দেখা গেছে এবছর স্বাস্থ্য খাতে ৫০১ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ১.২১%। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৪১,৪০৭ কোটি টাকা, আর ২০২৩-২৪ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৩৮,০৫১ কোটি টাকা। স্বাস্থ্য খাতে বাজেটে দরিদ্র জনগোষ্ঠীর বিনামূল্যে চিকিৎসা সেবা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। এই দুই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে যথাক্রমে ৪,১৬৬ কোটি এবং ১,০০০ কোটি টাকা। ২০৩০ সালের মধ্যে সকল নাগরিককে সর্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় আনতে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশে উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে রেফারেল হাসপাতাল সহ ৫০ শয্যার বেশি সকল হাসপাতাল স্থাপনের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে। ক্যান্সার প্রতিরোধক ওষুধসহ ওষুধ শিল্পের কাঁচামাল আমদানি এবং এপিআই তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতি সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে এপিআই, স্যানিটারি ন্যাপকিন এবং হাসপাতালের বেড উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ আমদানি ও স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়েছে। চাকরিরত কর্মচারীদের কিডনি, লিভার, ক্যান্সার, হার্ট, মস্তিষ্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত করা হয়েছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কারের চেয়ে নির্বাচনের রোডম্যাপেই গুরুত্ব দিল অধিকাংশ রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের বৈঠকেও সংস্কার ও বিচার প্রক্রিয়ার পাশাপাশি ডিসেম্বরে নির্বাচন চাইল বিএনপি, আর ডিসেম্বর থেকে এপ্রিলে নির্বাচন চায় জামায়াতে ইসলামী। ভোটের আগেই নির্বাচন কমিশনের আমূল সংস্কার চায় এনসিপি।
ঘড়ির কাঁটায় বিকেল 4:45 রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে প্রধান উপদেষ্টার আগেই বৈঠকস্থলে আসেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধিরাও যোগ দেন ঐক্যমত্য কমিশনের সভায়। নাহিদ ইসলামের নেতৃত্বে 3 সদস্যের এনসিপি প্রতিনিধি দলও আসেন বৈঠকে। পাশাপাশি বাম ইসলামী দলগুলো সহ 32টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যোগ দেন দ্বিতীয় দফার সংলাপে। 5টায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে শুরু হয় বৈঠক। সংক্ষিপ্ত সূচনা বক্তব্যে সরকারের আহ্বানে সাড়া দিয়ে বৈঠকে অংশ নেওয়া দলগুলোকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। বৈঠক শেষ হয় সন্ধ্যা 6:45টার দিকে। বের হয়ে কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সংস্কার ও বিচার প্রক্রিয়ার পাশাপাশি আবারও ডিসেম্বরে নির্বাচন সম্ভব বলে প্রস্তাব দেয় বিএনপি। সংবিধান সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা আবারও অ্যাপ্রোচ করেছি। তবে নির্বাচনের তারিখ নিয়ে অনেকটাই নমনীয় জামায়াতে ইসলামী। ডিসেম্বর থেকে এপ্রিলে ভোট গ্রহণ হতে পারে বলে মত দেন দলের নায়েবে আমির। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচনের জন্য উপযোগী নয়। তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে, কমিটমেন্টের যে টাইম লাইন, সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল। অন্যদিকে ভোটের আগে নির্বাচন কমিশনের আমূল সংস্কার চায় এনসিপি। জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে এবং জুলাই সনদ হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে কোন সময় নির্বাচন আমরা চাচ্ছি। বাকি দলগুলোর শীর্ষ নেতাদের কণ্ঠেও ছিল নির্বাচনের রোডম্যাপের দাবি। অন্তর্বর্তী সরকার তার অনেক কম্পোজিশনের জন্য ইতিমধ্যে অনেকগুলো ব্যাপারে তারা বিতর্কিত হয়েছেন। সরকারের উচিত হবে বিতর্কের জায়গা থেকে তারা সরে আসবেন। রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এখন ডিসেম্বরের থেকে যদি অন্যথা কোনো কিছু হয়, কোনো কারণে পেছায়, তাহলে সেটা সরকারকেই ব্যাখ্যা করতে হবে যে এই বাড়তি সময় তাদের কেন লাগবে। এখন পর্যন্ত প্রায় 9 মাস হয়ে গেল, আমরা মানে কোন কোন বিষয়ে ঐক্যমত সেটাই জানতে পারলাম না। এই জন্য আমাদের প্রস্তাব ছিল যে সংস্কার বিষয়ে একটি রোড ম্যাপ আমরা চেয়েছি। আগামীতে একাধিক দলের শীর্ষ নেতাদের নিয়ে আরও কয়েক দফা বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন। সোমবার রাত 8:15টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম মতিঝিল থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনায়। জানা গেছে রাতে তিনি মোটরসাইকেলে নিজ বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শাহজাহানপুর থানাধীন খিলগাঁও ফ্লাইওভারে বলাগা পরিবহনের একটি বাসের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত 9টার দিকে তিনি মারা যান। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে। রাজধানীতে মাঝারি মাত্রার বৃষ্টিতেও তলিয়ে যায় অলিগলি থেকে ভিআইপি সড়ক। নগর পরিকল্পনাবিদরা বলছেন এই সংকট 15 থেকে 20 বছর ধরে। প্রকল্পের নামে আখের গুছিয়ে নিয়ে গেছেন দায়িত্বশীলরা, আর অপরিকল্পিত নগরায়নের কুফল ভোগাচ্ছে নগরবাসীকে। 2023-24 অর্থ বছরে জলাবদ্ধতা নিরসনে 2 সিটি কর্পোরেশন প্রায় 200 কোটি টাকা বরাদ্দ রাখলেও ফলাফল শূন্য। বর্ষায় ঢাকার রাস্তার চিত্র দেখলে মনে হয় এ যেন নৌপথ। ডুবে একাকার সড়ক অলিগলি। জনদুর্ভোগ থেকে রেহাই নেই নগরবাসী। জনভোগান্তি নিরসনে নেওয়া হয়েছে অনেক প্রকল্প আর পদক্ষেপ। আশ্বাসও কম শোনেনি রাজধানীর মানুষ। তবে কাজের কাজ হয়নি। যাতায়াতে ভোগান্তি যেন নিয়তি কর্মজীবীদের। এই এলাকাতে একটু বৃষ্টি হলেই পানি জমে। প্রায় 20-30 বছর ধরে এই সমস্যা। তো সেক্ষেত্রে মনে হয় আমাদেরকে নিজেদেরকে আগে সংস্কার করতে হবে, তারপর দেশের সংস্কার হবে। বৃষ্টি আর জলজটে ভুগতে হয় ছোট থেকে বড় সব ব্যবসা প্রতিষ্ঠানকে, যার প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে। পানির মধ্যে কাস্টমার কি করে আসবে? এইভাবে আমরা খুলে কষ্ট করে বসে থাকি। বৃষ্টি হয়েছে 3 দিন, 3 দিনে আমাদের ব্যবসা বন্ধ ছিল এবং দুর্গন্ধ পানিতে সহজে যাইতে চায় না। পঞ্চায়েত থেকে আমাদের সিটি কর্পোরেশনে জানানোর পরও আমাদের কোনো সুরাহা হয়নি।
2023-24 অর্থ বছরে ঢাকার জলাবদ্ধতা নিরসনে প্রায় 200 কোটি টাকা বরাদ্দ রেখেছিল 2 সিটি কর্পোরেশন। কাজও হয়েছে কিছু, কিন্তু ফলাফল কি, উঠছে সেই প্রশ্ন। বৃষ্টি হলেই দুর্ভোগ। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত নগরায়ন ও ভবন নির্মাণের সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই জলজট দুর্ভোগ। সমন্বিতভাবে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করা না হলে এই সমস্যার সমাধান মিলবে না। সিএসএম অনুযায়ী অবস্থা পরিবীক্ষণ করে দখলদারদের ব্যাপারে নতুন আইন নীতিমালা তৈরি করে সমন্বিত পরিকল্পনা তৈরি করুন। এর প্রত্যেকটাই সাংঘাতিকভাবে অবহিত হয়েছে কতগুলো অকর্মণ্য জবাবদিহিহীন সংগঠনের কারণে। ওয়াসা, সিটি কর্পোরেশন, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। জলাবদ্ধতা নিরসন করতে দ্রুত বৃষ্টির পানি সরানোর দিকে জোর দিচ্ছে সিটি কর্পোরেশন, তবে নাগরিকদের সহায়তাও চায় তারা। আমার নর্দমার ভিতরে আমি লেপকাতা বালিশ পেয়েছি, তো অতএব আমাদের জনসচেতনতা খুব দরকার। মুভেবল কিছু পাম্পের ব্যবস্থা করা, তারপর একটা ড্রেনেজের সঙ্গে আরেকটা ড্রেনেজ কানেক্টিভিটি করে দেওয়া, এইভাবে আমরা কিছু প্রাথমিক কার্যক্রম এই মুহূর্তে নিয়েছি। সূর্যের উদয় অস্তের মতো চিরন্তন সত্যে পরিণত হয়েছে ঢাকা শহরের জলাবদ্ধতা। বৃষ্টিতে তলিয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক, তাতে দুর্ভোগে পড়ছেন নগরবাসী। টানা কিছুক্ষণ বৃষ্টি হলে ডুবে যায় শহরের বড় অংশ। সমস্যা সমাধানে বিভিন্ন পক্ষ থেকে হাক ডাক দেওয়া হলেও কার্যত সমস্যার সমাধান মিলছে না কোথাও। মানজুমা নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।